বিষয়টা হলো আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ, আপনি হাজার খানেক ধরতে পারেন, আপনার সমস্ত বিশ্বে হয়তো 1000-এর বেশি মানুষ হবে না, আমি আপনাকে হলফ করতে বলতে পারি। আর আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক, তারপরে তারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ম্যাক্সিমাম 2-1-4 নেতা, মনে হয় সিলেটে আমরা 10-15-20 জনের মতো আমরা দেশের বাইরে আছি। তা আমরা তো কোনো মানে আওয়ামী লীগের যে সংগঠন, আমাদের সহযোগী সংগঠন যে শক্তিশালী, আমরা যদি কোনোদিনই জীবনে ফিরত না যাই, আওয়ামী লীগের কিছু হবে না। আওয়ামী লীগ বাংলাদেশেই আছে, আওয়ামী লীগ এই মাটির সাথেই আছে, বাংলার মানুষের সাথে আছে। তারা নির্যাতন, হত্যা, খুন, আপনি দেখেন আজ একজনকে হত্যা করা হয়েছে জেলের মধ্যে, জেল হত্যা 1975 সালের 3রা নভেম্বর, 15ই আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধুকে ধানমন্ডির 32 নম্বরে সপরিবারের হত্যার পর 3রা নভেম্বর জেলের মধ্যে পৃথিবীর নিকৃষ্টতম যে হত্যাকাণ্ড খুনিরা ঘটিয়েছিল। এখন কিন্তু এটা কিন্তু মানুষের দৃষ্টির বাইরে গিয়ে যে জেলের মধ্যে মানুষ এমনিই মারা যাচ্ছে বলে 26 জনকে প্রয়োজন এবং বিভিন্নভাবে ইনজেকশন দিয়ে তারা হত্যা করেছে। তো আমি বলতে চাই এটার বিচার অবশ্যই হবে। এটা আমরা আন্তর্জাতিকভাবে আমরা পাবলিসিটি করছি এবং আমি মনে করি দেশবাসীর জানা উচিত, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবারই জানা উচিত যে জেলের ভিতরে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। আজকে আমি কথাটা কেন আনলাম, যে আওয়ামী লীগ এত শক্তিশালী একটি সংগঠন, মানুষের সেদিন আমার এক সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে আপনারা তো পার্লামেন্টে নাই, রাস্তায় নাই, মিছিলে নাই, আপনারা কোথায় আছেন? আমি বললাম আমরা মানুষের হৃদয়ে আছি, আমরা মানুষের মনের কুটায় আছি। এই সংগঠন অতীতে 75 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে জেলের মধ্যে তার বন্দী করে রেখেছিল না? 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল। তারপরে কি আওয়ামী লীগকে ঠেকাতে পেরেছে? আওয়ামী লীগ কিন্তু পরবর্তী সময় 6 বছর পর এক্সাইলের থেকে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলার যিনি 5 বার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন, জননেত্রী শেখ হাসিনা, উনাকে জোর করে 5ই আগস্টে আবার কিন্তু এক্সাইলে পাঠানো হয়েছে জোর করে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের যে ইতিহাস, ঐতিহ্য এবং এই দেশের মানুষের সাথে যে আওয়ামী লীগের সম্পর্ক, আওয়ামী লীগ আবারও এদেশের মানুষকে নেতৃত্ব দিবে। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, যে অর্থনীতিকে ডক্টর ইউনূস এবং তার রেজিম ধ্বংস করে দিয়েছে, আমাদের বাংলাদেশকে বিদেশিদের কাছে তুলে দিয়েছে, এই যে অসম চুক্তি করেছে, সেন্ট মার্টিন, তারপরে বন্দর, এই যে তারপরে বিভিন্ন মানে জিনিস ক্রয় করা, যেটা আমাদের প্রয়োজন নেই। এদেশের মানুষের যে ইকোনমিক কন্ডিশন, এদেশের মানুষের যে আমাদের যে গার্মেন্টস সেক্টর যে ধ্বংস হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ আমাদের গরিব মা বোনেরা যারা এই গার্মেন্টসে চাকরি করে খেত, তারা নিরুপায় হয়ে রাস্তায় ঘুরছে, তাদের কোনো জব নাই, জবলেস, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা খুব সমস্যার মধ্যে আছে। এইটা তো হওয়ার কথা ছিল না। কারা করছে, কার স্বার্থে করছে? ডক্টর ইউনূস একজন বেনিয়া, হামিদ কারজাই। কারণ এই ডক্টর ইউনূস গরিবের টাকা আত্মসাৎ করে আজকে ফুলে ফেঁপে এত বড় হয়েছে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে এই যে তথাকথিত বিশাল লুক বনে যাওয়া, এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়েছে। নিজেই অনেক ভিভিআইপি উনাকে ঘোষণা করেছেন, 1 বছর উনাকে এসএসএফ দেওয়া হবে। কেন? উনি যদি একজন সাধারণ মানুষের সাথে সম্পর্কিত মানুষ থাকেন, উনি সাধারণ মানুষের জন্য কাজ করেন, উনি আপনার এনজিও একজন কর্মী, উনি গরিব মহিলাদের জন্য কাজ করেন, তাহলে উনাকে কেন এসএসএফ দিতে হবে? ওনার কিসের ভয়? কারণ উনি জানে বিশ্বের যেখানেই যাবে, বাংলাদেশের কোনো জায়গায় তো আর সিকিউরিটি ছাড়া উনি চলতে পারবে না। এই 1 বছরের মধ্যে সবকিছু হাঁটাইয়া, মানে সবকিছু গুছাই টুছাইয়া উনি কিন্তু উনার গন্তব্য চলে যাবে। যে প্রভুরা উনাকে বসিয়েছিল সেই প্রভুদের কাছেই উনি যাবে। তো আমি মনে করি যে উনার রক্ষা নাই। বাঙালি যেখানেই থাকবে,
বাংলাদেশের মানুষ সব জায়গায় আছে, কিন্তু বাঙালিরা উনার কিন্তু রক্ষা নেই। উনি কিন্তু রাস্তায় বেরোতে পারবে না। কেন বেরোতে পারবে না? এই দেশকে ধ্বংস করার জন্য মানুষ মানে ফুঁসে উঠেছে। এবং শুধু উনি নয়, উনার যে রেজিম, এই যে খুনিরা, এই যে জঙ্গিরা, যারা আওয়ামী লীগের ফাউন্ডেশন কর্মীকে হত্যা করেছে, যারা ৩,২০০ পুলিশ হত্যা করেছে, যারা মানে ছাত্রদেরকে হত্যা করেছে, এই আবু সাইদ মুক্ত কে হত্যা করেছে? এই জঙ্গিরাই হত্যা করেছে। তারা আন্দোলনকে বেগবান করার জন্য, শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, সরকারকে ডিসক্রেডিট করার জন্য। যখন আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্সি শেখ হাসিনা, যখন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, এদেশের মানুষকে বিশ্বের মানচিত্রে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে যখন এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই দেশকে তারা কোথায় নিয়ে গেল? আজকে কি দেশের মানুষ উপলব্ধি করতে পারছে না? করতে পেরেছে। আজকে আপনি দেখেন, মেট্রো রেলকে আঘাত করেছে, টেলিভিশন জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘরে আগুন দিয়েছে। আপনি বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতা কর্মী বাইরে আছে, সবাই দেশে আছে, এবং গত 18 মাসে তাদের ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, দুর্বিষহ জীবন সব আমরা দেখেছি তারা। এবং সর্বশেষ আমাদের এই অনুষ্ঠানেও এক নেতা বলেছেন, শেখ হাসিনা তাদেরকে বলেছেন, তোমরা দেশে যাও, আমি আসছি। হ্যাঁ, এটা তো না, আমি এই কথাই বললাম, আমরা তো অবশ্যই দেশে যাব। নেত্রী যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যারা দেশের বাইরে আছি, কারণ আমরা কেন এসেছিলাম আপনি জানেন যে 5ই আগস্টের পরে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, 8 মাস পরে আবার জ্বালিয়ে দিয়েছে। আমাদের সিলেট অঞ্চলের শফিকুর রহমান চৌধুরী, আমাদের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট মন্ত্রী, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, বিধান কুমার শাহ, আজাদুর রহমান আজাদ, আপনার ছাত্রলীগের সভাপতি নাজমুল, রাহেল সিরাজ, সেক্রেটারি জেলা ছাত্রলীগের সৌরভ, নাইম, সবার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আফতাব হোসেন খান, তার বাড়ি তো 4 বার জ্বালিয়ে দিয়েছে। পীযুষ কান্তি দে, আপনার আফসর আজিজ, আমাদের জাহাঙ্গীর আলম, রুয়েল আহমদ, সবার বাড়ি কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আমাদের জুয়েল, আওয়ামী লীগের নেতা, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সমস্ত জ্বালিয়ে দিয়েছে। সে মহানগর আওয়ামী লীগের একজন সদস্য। আপনার এম এ হান্নান, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। মুবশির আলী, তার ফার্মেসি সমস্ত ধ্বংস করে দিয়েছে। আমাদের শামীম আহমদ, যুবলীগের সেক্রেটারি, তার 2টি দোকান লুট করে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ দিয়ে গিয়েছে। এই যে আমাদের আপনার যে মাহাউদ্দিন হাসান সেলিম, উনি একজন ক্রীড়া সংগঠক, মাহা সেলিম নামে পরিচিত, মাহা শাড়িঘর, এটা প্রায় 15 কোটি টাকার মাল তারা করেছে, লুট করেছে। তো এইটা হলো বর্তমান বাংলাদেশ। আমাদের সিলেট 3-এর এমপি হাবিবুর রহমান হাবিবের অফিস জ্বালিয়ে দিয়েছে। তো এইটা তো অতীতে আমাদের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, একজন বয়োজ্যেষ্ঠ নেতা, একজন জাতীয় নেতা সিলেটের, উনাকে দৌড়ে নিয়ে উনার বাসার সম্মুখ থেকে ছাত্র দলের কর্মীরা উনার কাছ থেকে 50 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করেছিল। তো এই হলো বর্তমান। আপনি সিলেটে দেখেছেন, গতকালকেও একটি ছিনতাই হয়েছে, পরশুদিন একটি ছিনতাই হয়েছে, এর আগেও হাউজিং স্ট্রিটে ছিনতাই হয়েছে। এখন ছিনতাই, রাহাজানি, হত্যা, খুন, এই হলো আমাদের সিলেটের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি। আপনি মোহাম্মদপুর দেখেন, আপনি ধানমন্ডি দেখেন, প্রত্যেক জায়গায়, খুলনা, রাজশাহী, চিটাগাং, প্রত্যেক জায়গায় মানুষের লাশ আর লাশ। মানুষ হত্যা করছে, মানুষকে নির্বিচারে হত্যা করছে, চাঁদাবাদী মানুষ অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ। আপনি জিজ্ঞাসা করেন, অনেকে ভয়ে কথা বলে না। আমাদের সাথে তো অনেকের কথা হয়, বলে ভাই আমার তো জানের নিরাপত্তা নাই, শুধু টাকা দিলে তো হয় না, বলে তো ছেলে মেয়েরে মেরে ফেলবো। এখন মানুষ, আমি হয়তো রিস্ক নিয়ে নিলাম, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য তো আমি এই রিস্ক নিব না। মানুষ তো তার এই পরিবারের জন্য সবারই তো মায়া আছে। এটা আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি, প্র্যাকটিক্যাল কথা হলো, যদি কোনো বিজনেসম্যানের ছেলে মেয়ের কাছে দিয়ে, কানের কাছ দিয়ে গুলি করে, অনেকেই এইটা কিন্তু বলেছেন যে তার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় পাশে দিয়ে গুলি করে, তার মানে যাতে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয়। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন আহমদ, আমরা কি দেখলাম, উনি কিন্তু বললো যে পুলিশ হত্যার বিচার হবে, কিন্তু একদিন পরেই বললো, এই জঙ্গিরা যখন ওনাকে থ্রেট করলো, উনি চেঞ্জ করে বললো এটা আমরা কি জুলাই সনদে তো এটার কোনো সুযোগ নাই, আমরা বলেছি। তো জুলাই সনদে হত্যার বিচার হবে না, ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হবে, এটা হবে না বাংলাদেশে। দিন এরকম থাকবে না, দিন চেঞ্জ হবে।
এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি বলতে চাই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আমি নিজেও যদি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকে, আমারও বিচার হোক, আপনি হলে আপনার বিচার হোক। বিচার তো হতে হবে। আইন সবার জন্য সমান। আমরা আইনের ঊর্ধ্বে কেউ না। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ প্রত্যেক নাগরিক তার বিচার পাওয়ার সে যোগ্য। এখানে যদি আমরাও জড়িত হয়ে থাকি, আমাদের কোনো মন্ত্রী এমপি জড়িত হয়ে থাকে, তাদের বিচার হবে। এটা আমি বলছি না যে আমাদের আপনি বলতে চাচ্ছেন এখনো বাংলাদেশের পরিবেশ, আমি একটা বলি, পরিবেশ করতে হবে, সুযোগ দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের রাজবন্দী যারা তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেখেন আবুর হোসেন আবু এই দেশের অভ্যুদয়ের সাথে এরা জড়িত। আপনার ডক্টর দীপুমণি, হাসানুল হক ইনু, আপনার রাশেদ খান মেনন, আপনার ফারুক খান সাহেব, তারপরে আমাদের সালমান এফ রহমান সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। তো ব্যাপারটা হলো যে এরকম উনারা তো অনেক দুর্নীতিবাদ, যারা হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করে তাদেরকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান সাহেব। তাহলে উনার তো উচিত যে সালমান এফ রহমান ব্যবসায়ী যারা, তা ফারুক খান সাহেবের মতো যারা, বা আপনার গাজী ট্যাঙ্কের যে গাজী সাহেব, উনার তো 280 জন মানুষকে হত্যা করেছে, সমস্ত ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়েছে। এইটা তো একটা সভ্য সমাজে, মানে আপনারা বলছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের দেশে ফেরার মতো অনুকূল পরিবেশ তৈরি হয় নাই। পরিবেশকে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, কোর্টের মধ্যে মানুষ যাতে নিরাপদ ফিল করে, এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা জেলের মধ্যে আছে, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা, দেখেন আমাদের মহিলাদেরকে যখন মিছিল করছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেদিনও 6 জন মহিলাকে গ্রেফতার করেছে। এইটা তো কোনো সভ্য সমাজের লক্ষণ না। জাতির পিতার ধানমন্ডির 32 নম্বর যে লোকটি জ্বালিয়েছে, যারা নেতৃত্ব, তারা 2 জনের তো মন্ত্রিত্ব পেয়েছে। এটা তো শুভ লক্ষণ না। তারেক রহমান সাহেব যতই বলুন না কেন, উনি কিন্তু অনেক ভালো কথা বলছেন, আমরা আশাবাদী হতে চাই, কিন্তু উনি একদিকে ভালো কথা বলবেন, অন্যদিকে আপনি মব ভায়োলেন্স করবেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলের মধ্যে এখনো কন্টিনিউ ইউনুস ট্রাক করছে, আপনি তার সাথে ট্রাক করবেন, এটা দেশবাসী মেনে নিবেন, এটা আমরা আশা করি না। গভর্নমেন্টের সাথে আপনারা কোনো ডায়ালগের চেষ্টা করছেন না? আমরা তো শুনেন, আওয়ামী লীগ ডায়ালগে বিশ্বাস করে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন। আওয়ামী লীগ ডায়ালগের, আপনি দেখেছেন আমাদের নেতা সজীব ওয়াজেদ জয়, উনি আমেরিকা থেকে বলেছেন, উনাকে এক জার্নালিস্ট জিজ্ঞাসা করছিল যে, উনি বলছেন অবশ্যই আমরা ডায়ালগ করবো, কিন্তু ডায়ালগের পরিবেশ তো সৃষ্টি করতে হবে। এখন আপনি আমাকে হত্যা করবেন, জেলের মধ্যে হত্যা করবেন, আমার নেতা কর্মীদেরকে নির্যাতন করবেন, আমার নেতাদেরকে জেলের মধ্যে বন্দী রাখবেন, সমস্ত রাজবন্দির মুক্তি করতে হবে, আওয়ামী লীগের ব্যান্ড উদ্ধ করতে হবে। আওয়ামী লীগের যে ব্যান্ড নির্বাহী আদেশে ডক্টর ইউনূস করেছে, এটাকে এই সরকার অবিলম্বে, আমি মনে করি তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা যদি এই রাষ্ট্রকে প্রপারলি চালাতে চান, তারা যদি তাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম থাকে, যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যে সংগঠনের জন্ম হয়েছিল এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য 1949 সালে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে ব্যান করে আপনি দেশ গঠনের স্বপ্ন দেখবেন, এটা কিন্তু সঠিক না। গত নির্বাচনে যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা কেউ চায় নাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাক, তারা কেউ চায় নাই। তারা আওয়ামী লীগ, বিএনপি আর জামাত বাংলাদেশের যে জাতীয় পার্টিকে তো অ্যাক্ট করতে দেয় নাই, জাতীয় পার্টিতে কোনো জায়গায় তারা কোনো কাজ করতে পারে নাই। বাংলাদেশের কিন্তু 58টি রাজনৈতিক দল আছে যারা, শুনেন এগুলা তো আমি আপনাকে বলি, আপনাকে তো বোঝানোর কিছু না, এখানে আমি বক্তৃতা দিয়ে বোঝানোর কিছু না, এদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু বুঝে যে আওয়ামী লীগ ছাড়া কিভাবে ইনক্লুসিভ এবং প্রপার ইলেকশন হয়। মানে আপনি কিভাবে বলবেন এটা? আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনারাও তো বিএনপি কে ছাড়া ইলেকশন করেছেন, আমরা তো বিএনপি কে ব্যান করি নাই, বিএনপি কে ওয়েলকাম করা হয়েছে, বিএনপি ইলেকশনে আসে নাই, আমরা তো ইলেকশনে যেতে দেয়, আমাদেরকে যেতে দিতে হয় নাই, যেতে দেয় ব্যান করে রাখছে। তো এইটা তো ডিফারেন্ট জিনিস, এইটা কিন্তু সুখকর নয়, এদেশের মানুষের জন্য সুখকর। এখন সরকার যদি উদ্যোগ না দেয়
সরকার যদি উদ্যোগ না নেয়, হুম। তা তো চাইবে আওয়ামী লীগ দেশে আসার দরকার নেই। উদ্যোগ যদি সরকার না নেয়, আপনারা কি করবেন? না, ব্যাপারটা হলো শুনেন, আমরা তখন আমাদের পথ কি আপনি বলেন, তখন আমাদের পথ কি? আমরা কি এই দেশ থেকে সরে যাব? এটা তো আমাদের দেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ। মানুষ তার অধিকার আদায়ের জন্য কি করে? মানুষ তার অধিকার আদায়ের জন্য কি করে? এবং আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী এবং আমাদের ভাই বোনেরা অনেক শহীদ হয়েছে এই 5ই আগস্টে জঙ্গি হামলায়। আমাদের পরবর্তী সময়ে প্রায় 1500 নেতা কর্মীকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে, এই সরকারকে করতে হবে, এই সরকারকে দায় দায়িত্ব নিতে হবে অবশ্যই প্রত্যেকটি হত্যাকাণ্ড। আমি কিন্তু বলি নাই যত হত্যাকাণ্ড হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই জুলাইয়ের সময় যে ছাত্র আন্দোলনে কিন্তু একটি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলেন যাতে জুডিশিয়াল তদন্ত হয় এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত। এখানে যদি পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীর বা আমাদের লোকজন কেউ জড়িত হয়ে থাকে, তাদের বিচার হবে। কিন্তু বিচারের জন্য একটি সুষ্ঠু পরিবেশ দরকার, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে জোর করে চাপিয়ে দিয়ে এই বিচার করলে হবে না। মিথ্যা মামলা দিয়ে, শত মিথ্যা মামলা, আমার উপরে প্রায় 100 মামলা দেওয়া হয়েছে। আমি কোনোদিন কাউকে তাপ পরিমাণই নেই। তো এইটা তো হতে পারে না। এর সারা বাংলাদেশের চিত্র এরকম। 18 মাসে আওয়ামী লীগের ভুলগুলো কি দেখেন আপনি? জি, গত 18 মাসে আওয়ামী লীগের ভুল কি দেখেন আপনি? না, বিষয়টা হলো আওয়ামী লীগের 18 মাসে তো আমাদের কোনো স্কোপ নাই। কিসের? আমাদের তো কোনো অ্যাক্ট করার কোনো সুযোগ ছিল না। আমাদের ভুল কোথাও? অনেক অপেক্ষা ছিল আওয়ামী লীগের, কারো অপেক্ষা ছিল অমুক ব্যবস্থা করবে, অমুক দেশ করবে, অমুক একটু উদ্যোগ নেবে। বিষয়টা হলো, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসাবে যেটা বিশ্বাস করি, আমরা একটু রাজনৈতিক দলের, আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক সংগঠন। আমরা আমাদের সংগঠনের কাজ, আমাদের দেশের কাজ আমাদের কি করতে হবে? আমাদের কাজ আমাদের করতে হবে। এগুলা মিথ, এগুলা অনেকজন মানুষের স্বপ্ন, কল্পনা, মিথ। তো এই মিথ নিয়ে তো রাজনীতি হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু প্রথমে শেখ মুজিবুর রহমান ছিলেন, পরে বঙ্গবন্ধু হইছেন, তারপরে জাতির পিতা হইছেন। উনি 55 বছরে 24 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, 13 বছর জেল কেটেছেন, আমাদেরকে একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। টুঙ্গিপাড়া থেকে এসে বাঙালি জাতিকে একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। এটাই কিন্তু রাজনীতি। যে রাষ্ট্র বাংলাদেশ, যে পতাকা মানচিত্র আমাদের উপহার দিয়েছিলেন, এটাকে সুরক্ষার জন্য তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সংগ্রাম, উনাকে ফাঁসির রায় দিয়েছে। তো উনি কি ফাঁসির রায় ভয় পায়? উনি তো বলছে আমি আসবো, উনি আসবে, উনি তো বলছে উনি আসবো, প্রত্যেক দিনই বলছে, কিন্তু উনি আসবে, অবশ্যই আসবে। উনি কিন্তু শেখ হাসিনা, আপনি ওনাকে চিনেন। যারা উনাকে চিনে, যে বাসুররা, যে সন্ত্রাসীরা, যে খুনিরা উনাকে চিনে না, তারা মনে করছে যে শেখ হাসিনা নমো, শেখ হাসিনা ইজ শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এখানে আপনার উদ্দেশ্যে নানা কিছু লিখছেন। এমন একজন লিখছেন, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সর্বশেষ, তারপরে আপনি দেশে আসছেন না কেন? আমি বললাম তো, আমি তো অবশ্যই আসতে চাই। নেত্রী নির্দেশ দিয়েছেন, আমরা তো শেখ হাসিনার নির্দেশ আমার কাছে ফাইনাল নির্দেশ। উনি যা বলবেন তা আমি করব। আমি আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি আমার করব। কিন্তু আমাকে তো পরিবেশ সৃষ্টি করতে হবে, আমাকে তো সুযোগ দিতে হবে যাতে আমি গেলে যাতে হত্যাকাণ্ডের শিকার হই। আমার এই ভাই না, এই গভর্নমেন্ট দিবে না। না, আমি আপনাকে একটা কথা বলি, আমার যে ভাই লিখেছেন ডিউ রেসপেক্ট উইথ হিম, আমাকে পুলিশে অ্যারেস্ট করুক, আমি কোর্টে গিয়ে সারেন্ডার করি, আমি বছর জেলে থাকি, আমার কোনো সমস্যা নেই। আমার বিচার হোক, সঠিক বিচার, এটা আমি আশা করব। উনি একজন দেশপ্রেমিক, অবশ্যই একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে আমি ওনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, উনি কি চান যে আমি হত্যাকাণ্ডের শিকার হই, আমি বম্ব ভায়োলেন্সের শিকার হই, আমার অন্যান্য রাজনৈতিক সহকর্মীর মতো বিনা বিচারে আমি বছর জেলে থাকি? এটা তো কোনো রাস্তা। আমাকে এই সরকার যদি তারা মেকশিওর করে
যে আমরা হত্যাকাণ্ডের শিকার হব না, তাহলে আমি আগামীকালকে আমি বাংলাদেশে চলে আসবো, সিলেটে চলে আসবো। সিলেটের মানুষ যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি সিলেটে জন্মগ্রহণ করেছি, আমার পিতারও জন্ম, আমার দাদারও জন্ম, এটা আমার জন্মভূমি। হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি, আমাদের পবিত্র মাটি সিলেট। অবশ্যই আমি আসবো, আমি আসবো, মানে আসবো। এটা আমরা স্থান পরিবর্তন করেছি, আমি আগেও বলেছি, কৌশল অবলম্বন। যেমন স্থান পরিবর্তন করে তারেক রহমান 17 বছর লন্ডনে 17 বছর তো উনি লন্ডনে ছিলেন না, এখান থেকে তো 10 পরিচার করে। আমরা 17 বছর থাকবো না, আমরা এটা বলতে পারি আপনাকে, 17 বছর না। যদি পরিবেশ একটু হত্যাকাণ্ড, এই যে জেলের মধ্যে হত্যাকাণ্ড, আমার 26 জন রাজনৈতিক সহকর্মীকে হত্যা করে জেলের মধ্যে ইনজেকশন দিয়ে, পয়জন দিয়ে। আপনি কি চান যে আমিও মারা যাই? আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমার দেশের মানুষ, কোন বিবেকবান মানুষ কি এটা বলবেন? বলুক আমাকে। যদি উনি বলে, আর উনি যদি মেক শিওর করতে পারে যে আমরা হত্যাকাণ্ডের শিকার হব না, আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইনের শাসনে বিশ্বাস করি, আমি কোর্টে গিয়ে সারেন্ডার করবো, এবং এয়ারপোর্ট থেকে আমার বাসায় না গিয়ে আমি কোর্টে যাব, এবং সেখান থেকে আমি জেল গেটে ডাইরেক্টলি জেলে যেতে রাজি আছি। কিন্তু আমাকে কনফার্ম করতে হবে যে আমার যে 26 জন ভাইকে হত্যা করা হয়েছে তাদের বিচার কার্য শুরু করতে হবে। এই সরকারকে তদন্ত কমিটি করতে হবে, জুডিশিয়াল তদন্ত কমিটি করতে হবে, এদের ইনভেস্টিগেশন করতে হবে কিভাবে তারা হত্যাকাণ্ডের শিকার হলেন। আমরা সবাই আসবো, কেউ থাকবে না। শেখ হাসিনার কর্মী, আমি একটা কথা বলি, শুধু আমি নয়, আমি আমার কথা একটু বেশি বেশি বললাম হয়তো, কিন্তু আমি যা যতদূর জানি, আমাদের অধীর আগ্রহে এই যে আমি যে হাজার কানেক লোকের কথা বললাম, এরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই স্বপ্ন দেখে তার বাংলাদেশে তারা যাবে। তারা যেতে পারছে না, যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদের বউ বাচ্চাকে থ্রেট করা হচ্ছে, তারা হত্যাকাণ্ডের শিকার হবে বলে যাচ্ছে না। আপনি বলেন এই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি আজকেই ডিক্লেয়ার করুক, ল মিনিস্টার ডিক্লেয়ার করুক যে একজন মানুষকেও হত্যাকাণ্ডের শিকার হবে না। কালকে দেখবেন সবাইকে এয়ারপোর্টে সবাই সকালে পৌঁছবে। কারণ হলো প্রত্যেকটা মানুষ তার জীবন আগে, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার দেশে ফেরার উদ্যোগটা ওরা জানার পরে তারা আবার হুমকি দিচ্ছে তাদের, আপনার এই তো। হ্যাঁ, আপনার অনেক কিন্তু হুমকি দিচ্ছে, অনেক বাড়ি ঘরে হামলা করছে। আপনার দেখেন 5ই আগস্ট আমার সিলেটের বাসায় কেউ থাকে না, 5ই আগস্টে যে আগুন দিয়েছিল, এরপরে আমার পরিবারের লোকজন তারা এখানে অনেক কাজ করিয়েছেন, আবার 8 মাস পরে কোন লোক নাই এখানে, তারপরে আবার আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। এটার মানেটা কি? সিলেটে ছাত্রলীগ মিছিল করেছে, সিলেটে ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ মিছিল করছে শেখ হাসিনার পক্ষে। তো শেখ হাসিনার কথা কেউ বলতে পারবে না। এটা কি সম্ভব বাংলাদেশে? শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লক্ষ্য পাই। এই স্লোগান যারা ভয় পায়, কেন ভয় পায়? শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা মানে বাংলাদেশে আসতে পারবে না, উনি ফাঁসি হয়েছে, ফাঁসির রায় হয়েছে, উনি আসতে পারবেন না। এত ভয় কেন? আওয়ামী লীগকে এত ভয় কেন? কারণ আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক। এদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। সুযোগ করে দেন, অন্তর্বর্তী নির্বাচন দিয়ে দেন। আমি চ্যালেঞ্জ করতে চাই, জামাত, বিএনপি, এখানে তো একটা আমিডামি নির্বাচন হয়েছে, তারা এই তারা যে নির্বাচন, এখন তো আবার দেখি জামাত ইসলাম বলতেছে আবার কি হয়েছে, রিগিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো আমি বলতে চাই, অন্তর্বর্তী নির্বাচন দিয়ে এরা দেখুক, শেখ হাসিনার নামে একটি বাক্স দিয়ে দেখুক, এই বাক্সে আর ওনাদের সবার একটা বাক্স দিয়ে দেখুক, দেশের মানুষ কাকে চায়। আপনি তো শুনেন, আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন তো? আমরা খারাপ, ঠিক আছে, আমি মেনে নিলাম আমরা খারাপ। আপনি কে বলার? হু আর ইউ টু সে? দেশের জনগণ যেটা বলবে। আপনি নির্বাচনে পার্টিসিপেট করতে দেন আওয়ামী লীগকে, নৌকা নিয়ে আওয়ামী লীগ পার্টিসিপেট করো, আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করে দেন। 26শে মার্চের মধ্যে আওয়ামী লীগ ফিরবে, এমন যে একটা প্রচার আছে সামাজিক। বাড়ি ভাই, আপনি কি বলেন? আওয়ামী লীগ তো বাংলাদেশই আছে,
মানে আওয়ামী লীগ ফিরবে মানে কি? আওয়ামী লীগ কি নাই বাংলাদেশে? আওয়ামী লীগ তো মানে আছে। আপনারা ফিরবেন 26শে মার্চের মধ্যে? আমরা গুটি কয়েক মানুষ দেশের বাইরে আছি, অসুবিধা নাই, আমাদেরকে পেয়ে যাবেন আপনি। কিন্তু ঘটনাটা হইলো আওয়ামী লীগ তো দেশের ভিতরে আছে। আওয়ামী লীগের ব্যান উড্ড করতে হবে এই সরকার। এটা অবৈধ। আমি কেন বলছি এটা অবৈধ? এটা অবৈধ নির্বাহী আদেশে ডক্টর ইউনূস করেছে, জিজ্ঞাসার বশবর্তী হয়ে এটাকে উড্ড করতে হবে। তাহলে আপনার কথাবার্তায় মনে হলো খুব তাড়াতাড়ি আমাদের ফিরছে না, গভর্নমেন্ট কিন্তু কোনো উদ্যোগ নিবে না। গভর্নমেন্টের এটাই তো দেখার পালা। আমরা চাচ্ছি দেশবাসী, ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই দেখুক যে যারা গণতন্ত্রের কথা বলে, যারা একটি আমিডামি নির্বাচন করে ক্ষমতায় আসার পর এরা একটি বিশাল রাজনৈতিক সংগঠন, যে সংগঠন 5 বার শেখ হাসিনার নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসেছে, 20 বছর 5 মাস ওনার নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু এই সংগঠন দিয়েই আওয়ামী দেশ স্বাধীন করেছিলেন। পরিবেশন কোনো পরিবর্তন দেখেন কোথাও? জি, নির্বাচনের পরে পরিবেশন কোনো পরিবর্তন দেখেন কোথাও? একবারে যে পরিবর্তন হয় না এটাও আমি বলবো না। পরিবর্তন বলতে কিছু কিছু জায়গায় এখন অনেকটা সহনীয় অবস্থা হয়েছে, এটা আমি বলতে চাই। আমি কিন্তু যে একবারে যে আগের থেকে এই খুনি রেজিম থেকে একটু বেটার, এটা যে আমি আপনাকে সত্য কথা বলতে হবে। আমি চেষ্টা করি সবসময় সত্য কথা বলতে, বাট আমরা যেটা চেয়েছিলাম যে স্পিডি অ্যাক্ট বাই দি প্রেজেন্ট গভর্নমেন্ট, ঠিক আছে, একটি নির্বাচন দেশে হয়েছে, যদিও জামাত ইসলাম সহ একটা বিশাল জনগোষ্ঠী বলছে যে এটা একটা ইঞ্জিনিয়ারিং কারচুপি নির্বাচন। জামাত ইসলামের বিরুদ্ধেই তো, কিন্তু যেহেতু যুদ্ধ অপরাধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এই কারণেই বিএনপি সরকার গঠন করেছে, কারণ মানুষ প্রত্যাখ্যান করছে ওদের। তো আমি বলতে চাই যে বিষয়টা হলো যে আপনাকে পরিবেশ পুরোপুরি সৃষ্টি করতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ছিনতাই, রাহাজানি, সাদাবাজি, এগুলো বন্ধ করতে হবে। শাসন আমলের সর্বশেষ স্মৃতি এখন বাংলাদেশে রাষ্ট্রপতি আপনাদের রেখে আসে রাষ্ট্রপতি আজকে একটা অনুষ্ঠানে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তৃতা শেষ করেছেন। উনি বলেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। কি বলবেন? বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে গণতন্ত্র ধ্বংস হয়েছে, এটা বোধহয় বলতে চাইছিল উনি। বাংলাদেশে ফিরে এসেছে বলেছেন। না, গণতন্ত্র ধ্বংস হয়েছে। একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে জোর করে হত্যাকাণ্ডের মাধ্যমে শত শত মানুষ হত্যা করে, যারা হত্যা করে তারাই তো নিজে বলছে। এই যে মাহফুজ আলম, সার্জিস, হাসনাত, হাসিবুর রহমান, আপনার ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, এরা তো নিজেই বলছে যে আমরা নিজেই ইয়ে করেছি। এই রাষ্ট্রপতি তো অনেক কিছু করতে পারতেন, উনি কিছু করেন নাই, উল্টো আজকে আর জয় বাংলা বলেন না, উনি বলেন বাংলাদেশ জিন্দাবাদ। শুনেন, আমি যেটা বুঝি, উনি গৃহবন্দী। উনি তো বলেছেনই যে উনার কোনো সে নাই, উনার কোনো উনাকে ঘর থেকে বাড়িতে নামাজ পর্যন্ত উনি নিজেই বলেছেন। তারপরে উনার কি অবস্থা এটা তো আমি জানি না। উনি তো, আমি যতদূর জানি উনি একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার। তবে একটা জিনিস সত্য, আইনের ঊর্ধ্বে কেউ না। রাষ্ট্রপতি সিলেটের আধ্যাত্মিক নগরীর মানুষ, সবাইকে আমার মাহে রমজানের শুভেচ্ছা। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা আশা করছি যে সহসাই যত দ্রুত সম্ভব আমাদের মাতৃভূমিতে আমরা যাব। আমরা অবশ্যই সিলেট যাব, এবং আমি আশা করছি আমি হিথ্রো থেকে সিলেটই বসবো, আমার মাতৃভূমি যেখানে আমার হযরত শাহজালাল শাহফরান যেখানে ঘুমিয়ে আছেন,
আধ্যাত্মিক নগরীতেই আমি গিয়ে পৌঁছবো এবং সহসাই বুঝবো। আমি যে কথাটা বলেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা, আওয়ামী লীগের ব্যান উড্র এবং আমাদের নেতৃবৃন্দকে যারা রাজবন্দী আছেন তাদেরকে মুক্তি দেওয়া, অবিলম্বে মুক্তি দেওয়া, এবং বিশেষ করে যারা জেল হত্যার শিকার হয়েছে তাদের জুডিশিয়ারি তদন্ত কমিটি করতে হবে এবং এটার ইনভেস্টিগেশন করে প্রপার আইনের আওতায় আনতে হবে। যারা দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই দেশে একটি ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। এখানে কাউকে বাদ দিয়ে, আওয়ামী লীগের মতো সংগঠন বাদ দিয়ে একটি ভালো নির্বাচন হয়েছে। যারা বলেন তাদের আমি আর এতে কিছু বলতে চাই না যে তারা কি চিন্তা করেন, তাদের মস্তিষ্কে কি আছে আমি এটা বলতে চাই না। কারণ হলো একটি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, যে সংগঠন বিগত 20 বছর এক নাগারে ক্ষমতায় ছিল, সেই সংগঠনকে, এই রাজনৈতিক দলকে, যে দল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশের পতাকা মানচিত্র সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, যে দেশ পেয়েছি, যে অগ্নিজোড়া মার্চ, যে মার্চ মাসে কথা বলছি, আমি শ্রদ্ধা করে স্মরণ করি 12 বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল আহমেদ খান বাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী সহ যত অগণিত জাতীয় চার নেতা সহ যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মামুন সম্ভ্রম দিয়েছিলেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। এই মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, আমাদের বিজয়ের মাস। আমি সবাইকে, মুক্তিযোদ্ধাদেরকে, বীর শহীদদের আমি স্যালুট জানাই, সালাম জানাই। জয় বাংলা। জি, এই মার্চ মাস হোক আপনাদের ফিরে আসার মাস। অবশ্যই, ইনশাআল্লাহ। আপনি শুনেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এখানে এক মিনিটের জন্য কোনো এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই বা চিন্তা করার কোনো অবকাশ নেই যে আমরা দেশে ফিরবো না। আমরা দেশে ফিরবো, অবশ্যই ফিরবো। কারণ এটা তো আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, এখানেই তো আমরা জন্মগ্রহণ করেছি। আমরা তো এখানেই ঘুমাতে চাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এই বাংলাদেশেই। সো সাময়িক আমি আপনারা তো জানেন, আমি তো দীর্ঘদিন দেশের বাইরেই ছিলাম, আমি দেশে যাইনি, আমি নির্বাচন করিনি, আবার আসছি। আমাদেরকে থাকতে দেওয়া হচ্ছিল না। রেজওয়ানা, এই বেলা আপা, এই আলবদর রাজাকার কন্যা নাকি আলবদর কন্যা, তিনি যে কথাটা বলেছেন এটা কিন্তু রহস্যজনক। কারণ হচ্ছে তিনি ভুল করে এটা বলে ফেলেছেন, হয়তো বা ভুল করে। যেমন আমাদের ব্লেজার খলিল বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী, যদিও সে নিজেকে এই মুহূর্তে, আমার ধারণা যে তিনি নিজেকে এখনো বোধহয় উপদেষ্টা পরিষদের কেউ ভাবেন। সেটাই ভাবাই স্বাভাবিক, কারণ আপনি তাকে ভোট দিতে দেখেননি, আমি দেখি নাই, কেউ দেখে নাই বাংলাদেশে। সুতরাং যেহেতু সে বিদেশি দালালিটাই রাখবে। আপনি তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, তার পোশাক, তার বিবৃতি, এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় এই ব্লেজার খলিল এখনো নিজেকে বোধহয় ওই তথাকথিত এনজিওগ্রাম সরকারের যে উপদেষ্টা পরিষদ ছিল সেখানে সে এখন আছে। তার ভ্রম এখনো কাটেনি। কাটবে কিভাবে? সে তো নিয়োগপ্রাপ্ত, সে তো এই এনজিও সরকারের সাথে আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী, যেখানে আজকে আমি একটা কবিতা লিখেছি, আমাদের এই মুসলেকা প্রধানমন্ত্রী মুসলেকা দিয়েই তো তাকে নিয়েছে যে তাকে রাখতে হবে। তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে যে মুসলেকা পররাষ্ট্রমন্ত্রীও রাখতে হবে, তার জন্য তাকে দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনি দেখবেন। এই যে আজকে মিছিল করলো জামাত, কমরেড রতন সিদ্দিকী একদিন বলেছিলেন তার উপর হামলা হয়েছিল, আমরা সে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ মিছিলে আমি ছিলাম, সেই মানববন্ধনে আলোচনার সভায় আমিও ছিলাম শাহবাগে। তিনি বলেছিলেন শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে। তার সেই বিখ্যাত উক্তি মনে তো থাকার কথা আপনার, যে শুক্রবার আমাদের থেকে বেহাত হয়ে গেছে। আরে ভাই, শুক্রবার না, 2024 সালে 5ই আগস্টের আমাদের সপ্তাহের 7 দিনই বেহাত হয়ে গেছে, 7 দিনই বেহাত হয়ে গেছে। আজকে দেখেন মিছিল হওয়ার কথা। আচ্ছা, মসজিদ থেকে কেন মিছিল বের করবে? মসজিদ মিছিল করার জায়গা? মসজিদ তো মিছিল করার জায়গা না। আপনি যে বলেন মুসলমানদের জন্য, মুসলমানদের মিছিল কেন শুক্রবারে হবে, কেন শনিবারে নয়, কেন রবিবারে নয়, কেন সোমবারে নয়? মুসলমানের মিছিল হবে কেন? অনেক মানুষ থাকে তো, এই মানুষগুলোকে নিয়ে একটা কিছু করা যায়। এই যে বোঝা গেল যে ফজর নামাজে মিছিল করলে লোক হবে 20 জন,
সরি 5 জন, জোহর নামাজে মিছিল করলে লোক হবে 100 জন, আসর নামাজে হবে 60 জন, এশার নামাজে 30 জন, তাহাজ্জুদ নামাজে তো লোকই খুঁজে পাবে না। এই জন্যই তারা মানে বোঝা গেল যে শুক্রবার বেছে নেওয়ার কারণ সেই দিন যত আকাম কুকামি করুক আমাদের, আমি দুঃখিত এইভাবে শব্দ উচ্চারণ করার জন্য, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যেহেতু আমার নামের সাথে ক্রিটিক লেখা আছে, অনেকে আমাকে বলেন যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন না। ভাই, যে যে বিষয়ে মানুষ কথা বলবেন ওইটা বলার জন্যই তো আমি শেখ করি, কারণ সবাই সব যদি বলে তাহলে আমার বক্তব্য শোনার তো দরকার নেই। আপনি আমার সাথে একমত হইতে পারেন, দ্বিমত হইতে পারেন, কিন্তু আমার বলার অধিকার আছে। সেটা হলো যে আমাদের মুসলমানরা মনে করে শুক্রবারে যদি মসজিদে না যায় তাহলে মুসলমান থাকবো না, মানে শনিবার না গেলেও মুসলমান থাকে, রবিবার না গেলেও মুসলমান থাকে, কিন্তু শুধু শুক্রবার না গেলে সে মুসলমান থাকে না। অথবা মনে করে জুম্মা নামাজ না পড়লে কি আর চলে, যতই আকাম কুকাম করি, যতই মদ খাই, যতই ইয়াবা খাই, যতই বদামি করি, যতই সুদ খাই, শুক্রবার যদি অন্তত না যায় তাহলে কেমন দেখা যায়। সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন ধর্মদের মানে ধর্ম যে একটা ভণ্ডামি, ভণ্ড দেশ আশ্রয়স্থল হচ্ছে ধর্ম। এই কারণে তিনি দুঃখ করে বলেছেন, এমনি বলেন নাই, তিনি তাদের আচরণে বলেছেন। কারণ আপনার চরিত্রটা কি, আমি যে কি, আমার পোশাকে বোঝা যায় আমি কেমন, আমার কথায় বোঝা যাবে আমি কেমন, আমার আচরণে বোঝা যাবে আমি কেমন, আমার খাদ্যে, আমার বই পড়ায়, আমার চলনে বোঝা যাবে আমি কেমন। আমি যে বাঙালি, আমি যখন ভাত খাবো সবাই বুঝতে পারবে, তাই না? আমি যখন মাছ খাবো ধরে নিবে, আমি বুঝতে পারবে যে আমি যখন একেবারে বিড়ালের মতো মাছটা খাবো তখন ধরে নিবে আমি বাঙালি। একজন রাশিয়ান তো খেতে পারবে না, একজন পাকিস্তানিও খেতে পারবে না, একজন একজন আমেরিকান তো আমার মতো খেতে পারবে না, তাই না? তো আচরণেই বোঝা যাবে কে কি। তো এদের আচরণেই বোঝা যায় যে শুক্রবার দিন নামাজ না পড়লে নাকি তাদের ইসলামিত্ব থাকে না, মুসলমানিত্ব থাকে, অন্য দিন না পড়লে থাকে, সুদ ঘুষ খেলার সমস্যা। জামাত, হেফাজত সহ মৌলবীরা তাদের যে এই যে দোকান, মুর্শিদ এখন আর মুর্শিদ নেই। ওই যে একজন বিখ্যাত কবি তিনি বলেছিলেন যে মসজিদ মানে মসজিদ থেকে মুসল্লি চলে গেছে, মসজিদ থেকে মুসল্লি চলে গেছে, নামাজি চলে গেছে, কিন্তু কিছু শয়তান তখন মসজিদ দখল করেন। এর বিখ্যাত শায়ের আছে, বিখ্যাত মানুষ। এই যে উর্দু ভাষা, উর্দু ভাষা মানুষ মনে করে মুসলমানের ভাষা, এটা তো মনে করে অনেকে। উর্দু ভাষায় যেভাবে মোল্লাদের সমালোচনা করা হয়েছে পৃথিবীতে কোনো ভাষায় করা হয়নি, কিন্তু ওগুলো পড়াবে না, ওগুলো পড়াবে না, যাই হোক সেটা অন্য বিষয়। এই যে মোল্লারা এরা দেখে নিচ্ছে যে শুক্রবারে দোকানদারি ভালো হয়, কারণ শুক্রবারে যে এই মনে করেন 5-7-35 ওয়াক্ত নামাজ 34 ওয়াক্ত তো বাদ দিয়েছে, কারণ ওই দিন মসজিদে মৌলবীদের ইনকামও হয়, এটা আপনি জানেন, আমরা সবাই জানি। তো এই মিছিলগুলোকে তারা তখন ব্যবহার করে, এই লোকগুলোকে তাদের লোক মনে করে, তাদেরকে বায়াস করে তাদের মিছিলে নিয়ে যায়, তাহলে তো লোক পাবে না। আপনি দেখেছেন ওই যে তালিবর্ষ ও অন্তস্তয়কার হাদি, তার মিছিলে কয়জন লোক হতো? 5 জন, 10 জন। আমি তো কোনোদিন 15 জনের উপরে তার উপরে মিছিল দেখি নাই, কিন্তু তার জানাজায় এত লোক কেমনে হইলো? এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আরে ভাই, জানাজায় আমিও যাই, জানাজায় আমি শ্মশান ঘাটেও যাই, আমি শ্মশানেও যাই, অন্ত্যেষ্টিক্রিয়াতেও আমি যাই, আমি নিজে যাই। কারণ আমার বন্ধু বাবা যদি মারা যায় হিন্দু, আমি যাবো না? দুশ্মন হোক প্রতিবেশী, আমি তার জানাজায় যাবো না? অবশ্যই যেতে। জানাজায় গেলেই তো সব তো জানাজার উদ্দেশ্যে যায় না, বিভিন্ন কারণে মানুষ যায়, যে চিনে না সেও জানাজায় যায়। তো এই মসজিদে শুক্রবারে সবাই যায়, এটাকে তারা ক্রাউড নিজেদের দলে টেনে। আর মিছিলগুলো দেখেছেন তো, তারা মিছিল করতেছে, মানে মিছিলটা কার বিরুদ্ধে? রেজওয়ানা, তারপরে আপনার ব্লেজার খলিল, তারেক রহমানের নামেও মিছিল দিয়েছে, আমরা দেখেছি। তারেক রহমানরা বলছে ভোট চোর। তা আমরা তো জানি যে শেখ হাসিনাই নাকি সারা জীবন ভোট চুরি করেছে। তো তারেক রহমানে 20 দিন না যেতে ভোট চোর হয়ে গেল। আপনাদের না তো খায়ের ছিল যে শেখ হাসিনা থাকলে ভোট হয় না, দিনের ভোট রাইতে হয়, তারেক রহমান ভোট চোর কেমন হইলো? আপনার একটা জিনিস খেয়াল করেন, এই তারেক রহমান যে ভোট চোর বলে, তারেক রহমান কিন্তু কিছু বলে না। কেন বলে না? কারণ চোরে চোরে মাস্তুতো ভাই মুসলেকা প্রধানমন্ত্রী, তিনি তো মুসলেকা দিয়ে আসছেন। এতক্ষণ তো ওদের নালা ছুটে ফেলার কথা, কোমর পুলিশ তো দেখলাম না, বা ছাত্র দলকে দেখি না, কিন্তু ছাত্রলীগ যদি একটু জয় বাংলা স্লোগান দেয় তাতেই তো মারে। আর ওখানে তারেক রহমানের ভোট চোর বলে কেউ কিছু বলে না। আমরা এগুলো গেম বুঝি, এই যে মিলকে জুলকে খেলা, এই যে প্রীতি ম্যাচ খেলা হইতাছে, কে কয়টা গোল দিবে, কখন গোল দিবে, ওটা আমরা জানি। আমরা জানি যে রেফারি 2 পক্ষের, আমরা জানি গোলকিপার 2 পক্ষের, এটা আমরা জানি, বুঝি। কিন্তু তারপরে তাদের ভণ্ডামিটা দেখেন আপনি, সেখানে হাদির ছবি, এদের খমিনির পিছনে, এদের খমিনি হলো বিশ্ব নেতা তাদের ভাষায়, সে খমিনির পাশে দেখলাম হাদির ছবি। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারতেছি না। মানে এরা এখন এই তালিবর্ষ ও অন্তস্তকারা এই হাদিকে আর নবী রাসূল ঘোষণা না করলো, আমি তো এই চিন্তায় আছি, হাদিরে কেন কাজী নজরুল ইসলামের মতো একজন সেকুলার লোকের পাশে দিল? যে নজরুল ইসলাম হলো মা কালী নিয়ে শ্যামা গীত লিখেছেন, যে নজরুল বলেছেন যে যে খোদার আরশ ভেদিয়া তিনি চলে যাবেন, এই তালিবর্ষ ও অন্তস্তকারা হাদিরে ইমাম খমেনির ওইখানে পাঠাই দেওয়া উচিত, অথবা মক্কার খাদেমের কাছে
মক্কা এবং নবী রাসূলের পাশে কবর দেওয়া উচিত ছিল মনে হয়। মানে এদের যে আচরণ, কয়দিন পরে এই কথাই বলবে। আর আপনি যেটা বললেন, এরা মিছিল করেছে রেজওয়ানা, তিনি অত্যন্ত ধুরন্ধর একজন মহিলা, দেখা যায় খুব এই, আপনি দেখবেন এই ইয়ার ডক্টর ইউনূস নামের আদম ব্যাপারের যারা সরকারে জড়িত ছিলেন, আমার ভাবির পোলারা সহ প্রত্যেকটা চেহারা হলো এক একটা, দেখবেন যে নিম শয়তান বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে যায় মিটমিটা শয়তান বলে। চেহারায় আপনি বুঝতে পারবেন না এরা কত ধরন্দর, কত বদমাইশ, কত বদ, কত হারামি, কত পাষণ্ড, কত লম্পট। এই যে আলী রিয়াজ একটা আসছে, থালি রিয়াজ, তাই না? এরও কিন্তু কথাবার্তা আস্তে আস্তে কথা বলে। এই যে আরেকটা আছে যে আসিফ সার, কিভাবে ঠাড়া বড়া মিথ্যা কথা বলে, মনে হয় যে একেবারে মক্কার আল্লাহর ফেরেশতা, জীবনে মিথ্যা কথা কয় নাই, কেবল মায়ের পেট থেকে বললো। সে বলছে তুই জীবনে কোনো দুর্নীতি করে নাই, কত বড় বাটপার, সারা জীবন মিথ্যা কথা বলে আসলো, বললো 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করে, আমরা একজন ভারতীয় বের করে দিতে দেখিনি। একবার বললো ক্রিকেট বোর্ড, তারা বলতেছে এটা ক্রিকেট বোর্ডের কথা, আবার সেই বলে সরকারে করেছে। এইরকম ঠাড়া বড়া মিথ্যাবাদী আমাদের উপদেষ্টা পরিষদ ছিল। কথাটা আপনি শুনেছেন তো, রেজওয়ানা কথাটা শুনেন, রেজওয়ানা হচ্ছে তিনি যেভাবে বলেছেন, তিনি বলেছেন মৌলবাদীদের প্রশ্রয় দেন নাই। তার সরকারে কে ছিল? হেফাজতের আমির ছিল, হেফাজতের সাবেক সভাপতি বা আমির ছিল, তার মন্ত্রী, তার উপর সহকারী, তার সহকারী কে ছিল? যারা পৃথিবীর সবচেয়ে বড় জামাতের চাইতে ওরা বেশি কট্টর, এই হেফাজত, তাকে তিনি বানিয়েছিলেন। আমরা দেখেছি তো, এগুলো হচ্ছে এরা মৌলবাদকে উস্কে শুধু দেয় না, নিজেরাই তো, সে নিজেই তো মৌলবাদীদের কাঁধে চড়ে ক্ষমতা এসেছে, আবার বলে সে মৌলবাদীদের, তারপর ধর্মান্ধদের তারা সুযোগ দেয় না। এগুলো মিথ্যা কথা। কোন একটা মাজার ভাঙার সাথে জড়িত একটা লোককে অ্যারেস্ট করা হয়নি না, কেন তারা করবে? কাউকে অ্যারেস্ট করা হয়নি। কিন্তু কেন করবে? কেন বলেন আমাকে, কেন তারা করবে? তারা তো তাদের লোক। রেজওয়ানা কার প্রতিনিধিত্ব করেছে? ডক্টর ইউনূস একজন নাস্তিক, ডক্টর ইউনূস একজন জিন্নার মতো মুসলমান। জিন্নার মতো মুসলমান মানে গিদর খাওয়া, মদ খাওয়া, বেনামাজি, যে নামাজ পড়তে জানেন। আপনারা দেখেন নাই ডক্টর ইউনূস নামাজ পড়তে জানে? জিন্নাকে দেখার পর আমরা যে ইউনূসকে দেখার পর তখন আমার সর্বপ্রথম মনে পড়েছে জিন্নার কথা। সে জীবনে প্রথম টুপি পরলো, এই টুপি পরলো না, আসলে টুপি পরাইছে। ফরিদ আক্তার, সে নাস্তিক, কে না জানে? কে না জানে ফরিদ আক্তার নাস্তিক? যারা আমরা ফরিদ আক্তারকে চিনি, কেউ কেউ তাকে খরিদা আক্তার বলে। খরিদা কেন বলে? কারণ ডিপ স্টেটের পয়সা খাইছে, খাওয়ার পরে, কারণ এনজিও আলাদা তো বিশ্বাস নাই। আপনি খেয়াল করেন, সব মৌলবী আর সব কমিউনিস্ট যারা, তাদের সব এনজিওর মালিক। কোন এনজিও? বাটপাড়ি এনজিও। আপনি দেখবেন সব এনজিও করছে। আমি বলি না যে এনজিও করা খারাপ, কিন্তু উদ্দেশ্য কি? সবগুলোর এনজিও আছে, সবগুলোর। এই বেলা আবার আমাদের, যাকে কেউ দুষ্ট লোকেরা কন্ডমাফা বলে ডাকে, ভরি সরি কোটায় তিনি নিয়োগ পেয়েছিলেন, আমরা দেখেছি। তো এইখানে সবগুলো ছিল নাস্তিক। আবার দেখেন সবচেয়ে চরম ধর্মান্ধ লোকটাও তাদের কলিগ। এইখানে যে তারা বিহাইন্ড দ্য স্ক্রিনে এই খলিলের বিরুদ্ধে মিছিল করতেছে, করুক দেখি। তারেক রহমান মুরদে কোলায় নাই খলিলের সরকারে না রাখা। আর এই জামাতের জানেন, সে যে তথ্যমন্ত্রী ছিল, তথ্য উপদেষ্টা, ওই সময় জামাতের 13 জনকে সে মিডিয়া লাইসেন্স দিয়ে গেছে টেলিভিশনে। এই খলিল না, রেজওয়ানা, সরি, তাই তো বলি। অথচ এই রেজওয়ানা বলতেছে মৌলবাদীদেরকে সে সেজন্য তো বলতেছে, তাই তথ্যটা দেওয়ার জন্য ধন্যবাদ, এটা আমি জানতাম না। তাহলে এখন বোঝেন, মানে এরা যাহা বলে তাহা করে না, আর যাহা করে তাহা বলে না। এরা হচ্ছে মানে এগুলো বললাম তো, এগুলো ড্রামা। এরা করতেছে কি, আমরা যাদের সমালোচনা না করি, তাদের প্রতি সিম্পেথি দেখাই, আসলে সবগুলো বদমাইশ, চোরে হালি, এক চোরায় ভাঙ্গা করে আরেক চোরের শালি। এই সবগুলো এরা ছিল। তাই যারা উপদেষ্টা পরিষদ ছিল সবগুলো ছিল বাটপার। এখন বাটপারে লেগেছে। কারণ কি? কারণ কিছু কথা মানে ভুল করে, অর্থাৎ আপনি করছেন কি, ওই যে অমিতাভ বচ্চনের ওই ছোলে সিনেমা তো মনে আছে, পাত্র কি, যে পাত্র তো ভালো, একটু জোয়া খেলে, ছোয়া খেলে, না পাত্র তো ভালো, একটু জোয়া খেলে সাথে একটু মদ খায়। কি বলো, মদ খায়, জোয়া খায়? তাই না, একটু মাঝে মধ্যে এদিক ওদিকও যায়, অমুক জায়গায় যায়। তো এরা হচ্ছে এরকম, এরা নিজেরাই নিজেদের তথ্য ফাঁস করবে, করতে দেন। আজকে মিছিল করতেছে না, এরা রোজার রহমানের বিরুদ্ধে মিছিল করতেছে, আমি দেখলাম। তারপর রেজওয়ানার বিরুদ্ধে মিছিল করতেছে। ও আগে খুব ভালো ছিল, যখন ক্ষমতা থাকতে এতগুলো লাইসেন্স দিছে তখন খুব ভালো ছিল, এখন খুব খারাপ হয়ে গেছে। তো এদের আলোচনা করতে দেন, সমালোচনা করতে দেন, তবে আমাদের শুধু শুক্রবার নয়। এবং রেজওয়ানা বলছে সর্বশেষ, এখন তার উপর যদি কোনো মব হয়, এর জন্য জামাত ইসলামী দায়ী থাকে।
তার বিষয়টাও প্রথমে না আমি ভুলে গিয়েছিলাম, মনে করা দেওয়ার জন্য ধন্যবাদ। এই লেখাটা যখন আসে আমি ভাবছি এটা বোধহয় কেউ ঠাট্টা করে ফটো কার্ড বানাইছে, এটা যে সত্য আমি বিশ্বাস করি নাই। সত্যি বিশ্বাস করেন আমি 4-5 ঘন্টা এটা আমাকে অনেকে মেসেজ করছে, আমি ডিনাই করে গেছি। পরে দেখি না সবাই যখন মেসেজ পাঠায়, আপনি তো ভালো করেই জানেন যেহেতু আপনারা আমাকে আপনাদের যার যার প্রত্যেকে আপনারা ইউটিউব চ্যানেলে ডাকেন, 80 মানুষ জানে কথা বলে, আমাকে অনেকে অনেক কিছু মেসেজ, আমি ভাবছি এটা একটা মিথ্যা। পরে এটাকে আমি একজনকে জানালাম যে এটা কি সত্য কিনা, আমাকে একটু কনফার্ম করো। সে বললো যে না আঙ্কেল এটা সত্য, আপনি বিশ্বাস করেন। ওই যে বললাম ক্ষেতের ঢেল খেতেই ভাঙবে। মবকে কেন ভয় পাইতেছে? মব তো ছিলই না, তারা তো বলে মব ছিল না, তো ভয় কিসের? কেন ভয়? কারণ হচ্ছে ফ্রাঙ্কেস্টাইন তারাই তৈরি করে গেছে। এই জামাতের 80টা এই 68টা আসন কারা দিয়ে গেছে? এই রেজওয়ানারা। জামাত পাশ করেছে, অথচ জামাতারা যেভাবে মিছিল করে, ওরা বলতেছে তারেক রহমান ভোট চোর, কিন্তু এরা যে অনুরোধের আসলে এমপি হয়েছে এটা তারা মনে করতেছে তারাই এমপি হয়ে গেছিল, তারেক রহমান জোর করে ক্ষমতা নিচ্ছে। বিষয়টা এরকম, মানে তাদের ভাবে জামাতি বটদের ভাবখানা এরকম। রেজওয়ানা এখন চিৎকার চেঁচামেচি করে কেন? দেশে নাকি আইন শৃঙ্খলা বাহিনী ভালো ছিল এবং ভালো আছে, তো ভয় কিসের? এত কিসের ভয়? এখনই মবের ভয় লাগতেছে। বাংলাদেশে হাজার হাজার শত শত মানুষকে প্রতিদিন মব করে মারলো 18 মাস, তখন মনে ছিল না? এখন আমরা তো আর বলতে পারি না যে বর দোয়া করি, তো দোয়া করলাম জামাতি বট যেন তাকে আসলে, জামাতি মব যেন তাকে আসলেই ধরে, আমরা যেন তার মব বাহিনী যখন তার ক্ষতি করবে আমরা যেন বিবৃতি দান করতে পারি, দোয়া করে দিলাম আর কি। জিন্দা ভিতর লোকে বলে দোয়া করে দিলাম। জামাত যে এই প্রতিক্রিয়া দেখাচ্ছে, জামাতের শরীর এনসিপি আপনার ভাবির পোলারা এই শুধু কোনো কথা বলতেছে না। আমার ভাবির পোলারা যেমন সুখে ছিল এতদিন, ভয় আছে তার। আমি বিশেষ সূত্রে এক ভাবির পোলার সাথে কাছাকাছি তাদের সাথে যোগাযোগ করে, কারণ ভাবির পোলারা তারা আমার সাথে যোগাযোগ করবে না, আমার সাথে বলবো না, ভাবির পোলাদের কাছাকাছি থাকে এরকম একটা, মানে এরকম যারা স্ক্রিনের আশেপাশে থাকে তাদের সাথে আমার কিছু কথা হয়েছে। তারা বলছে যে আঙ্কেল, ওরাও হাসে, বলছে যে আপনি যে তাদের ভাবির পোলা দেন, সব ভুলে গেছি, সবচেয়ে মজার বিষয় আপনি যে তাদের ভাবির পোলা বলেন এটা তারাও জানে। এখন বলো কি? হ্যাঁ, এটা তারা হাসাহাসি করে, বলে যে মানে একটু গালিও দেয়, কেউ 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 বলে বুঝেনি তো, গালি টালি দিয়ে বলে সে কে, এই শালা কে, মানে আরো বুঝেনি তো, আরো অ্যাডজেক্টিভ যোগ করে আর কি। আবার কেউ হাসাহাসি করে, আমাদের এই চাচা কই থেকে আসলো, এটা নাকি তারাও জানে যে আমি যে তাদের ভাবির পোলা বলি। তো বললো যে আপনার ভাবির পোলা, এইভাবে বললো। সে বলছে যে আমরা ভাবির পোলারা ডরে ডরে আছি। সত্যি সত্যি তারা ডরে আছে, সত্যি সত্যি ভয়ে আছে। এই তারেক রহমান তদন্ত বন্ধ করে দিয়েছে না পুলিশ হত্যার, তারপরে তারা ভয়ে আছে। কারণ কি? কারণ হলো তাদের ভূত যে যে অপরাধ করে, অপরাধী তো জানে অপরাধ করেছে, তাকে সেই ভয়ের ভূত, মানে ইউরোপে কমিউনিস্ট কিন্তু দুর্বল হয়ে গেছে সারা পৃথিবীতে, তারপরে কিন্তু ইউরোপ এবং আমেরিকা কমিউনিস্টের ভূত দেখে ভয় পায়। কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম পাতাতেই তা লেখা আছে। এখনো সেই কবে কমিউনিস্ট ম্যানিফেস্টো লেগেছে মার্কস, সেই ভয় এখনো ইউরোপ আমেরিকা ভয় পায়। আসলে কমিউনিস্টের কোনো শক্তিই নেই, না এদের জনশক্তি আছে, না কিচ্ছুই নাই তাদের, সারা পৃথিবীতে তাদের কোনো ভিত্তিই নেই। আর মুসলিম অধ্যুষিত যে দেশ, ওইখানে তো এদের কোনো দাঁড়ানোর জায়গা নাই, এরা সব জাদুঘরে চলে গেছে। আর বাংলাদেশের মতো দেশে কমিউনিস্টরা এখন জাদুঘরে চলে যাবে আর 5 বছরের মধ্যে জাদুঘর। 2024 সালে 5ই আগস্ট এই পাসিং কুমামেরা মনে মনে খুব খুশি হয়েছিল এই আন্দোলন, যে শেখ হাসিনার সরাই দিলাম, বিরাট বিকল্প পেয়ে গেলাম। আমি আগেও বলেছি, আবারও বলি, 2024-এর 5ই আগস্টে এই দেশের সিংকুমামদের জাদুঘরে যাওয়ার ব্যবস্থা নিজেরাই করেছে। আওয়ামী লীগ জাদুঘরে যাবে না, আওয়ামী লীগ আরো কাম ব্যাক করবে ফ্রাঙ্কেস্টাইনের মতো হয়ে। আওয়ামী লীগ পিছিয়ে গেছে, আবার এগিয়ে আসবে, কিন্তু বামপন্থীদের আর কোনোদিন খুঁজে পাবেন না। কারণ বামপন্থীরা এতদিন যত চাপাই মারুক, সুবিধা নিতে সময় কিন্তু 80% সুবিধা কিন্তু আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের ব্যক্তিদের কাছ থেকে নিয়ে চলতো। চাপা যতই মারুক, আর 20% হয়তো বিএনপি বা আর জামাতের কাছে যাইতো, কিন্তু 80% আওয়ামী লীগ সমর্থন দিত। আমি তো নিজে চিনি সিংকুমাম, যে সারা জীবন আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে, এখন শেখ হাসিনা ফাঁসি চায় জামাতিদের মতো, ওই যে হেফাজতিদের মতো। তো বামপন্থী রাজনীতির কবর রচনা হয়ে গেছে বাংলাদেশে 2024 সালে 5 আগস্টে বামপন্থী রাজনীতির কবর হয়ে গেছে। তাদের জন্য শুধু শুক্রবারটাই ব্যাহত হয় নাই, পুরো মাসটাই তাদের জন্য ব্যাহত হয়ে গেছে, পুরো বছরটাই তাদের জন্য ব্যাহত হয়ে গেছে, এবং হওয়ার কথা ছিল। এটা তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল দিয়েছে। কারণ আওয়ামী লীগ এখন থেকে তাদের জিন্দগিতে আর কোনোদিন কোন আওয়ামী লীগ, কোন বামপন্থীদের জীবনে কোনোদিন এক কাপ চা খাওয়াবে না। আমার সাথে কথা হয়তো আমি জানি, আমার এই ব্যাপারে শেখ ফরিদ আপনি ছাড়া
কোন কমিউনিস্টের জিন্দগি, কোন বামপন্থীদের কোন জিন্দগিতে কোনোদিন না একটা সিগারেট খাওয়াবো, না এক কাপ চা খাওয়াবো। এই ওরা বলে আবার যদি কোনোদিন ক্ষমতায় আসি, এভাবে বলছে আমার আওয়ামী লীগের নেতারা, যে কোনোদিন যদি ক্ষমতায় আসি বামপন্থীদের ওদের ওদের কয় যে 2 টাকা চাঁদা তোলার ব্যবস্থা করে দিব, চাঁদা তুলে খাইতে হবে। এই কথা বলছে আমার, জানেন কত খারাপ লাগে আমার, কারণ আমি ছাত্র ইউনিয়ন করা মানুষ, এটা আমার জন্য খারাপ লাগে না, খুবই আশাহত হয়। কিন্তু বাস্তবতা তো এটাই, বাস্তবতা নিশ্চয়ই জামাত বামপন্থীদের চাঁদা দিবে না, নিশ্চয়ই বিএনপি বামপন্থীদের চাঁদা দেবে না, আর মৌলবীরা তো নিজেরাই চাঁদা হাতিয়া তুলে খাইতে, আর যদি দিতেই পারবে না, তাহলে আর কোথায় যাবে? সচিবালয়ে সারাদিন পরে থাকতো, সারাদিন 32 নম্বরে বামপন্থী পরে থাকতো, তারা আজকে শেখ হাসিনার ছিলেন, আওয়ামী লীগের ছিলেন, আমার বলে আওয়ামী লীগের দালাল। আমার জীবনে 32 নম্বরে বোধ হয় 4-5 বার গেছি সর্বোচ্চ, তো তাও ওই 1-2 বার ফুল দিতাম একবার করে, তাছাড়া হঠাৎ 2-1 বার যেতাম বছর, হঠাৎ আওয়ামী লীগের অফিসে হঠাৎ যেতাম, হঠাৎ, তার সুবিধার জন্য না, অনেক কিছু জানার জন্য। আর যারা সারাদিন